যে চতুর্থ অধ্যায়, যেটা আমি আগের দিন পড়িয়েছি বা ক্লাসও এটা নিয়ে আলোচনা হয়েছে যখন আমাদের লকডাউনের পূর্বে ক্লাস হয়েছে। চতুর্থ অধ্যায়ে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আগের দিন ক্লাস করতে গিয়ে সামান্য একটু বাকি রয়েছে রঙে ও রেখায় জাতিতাবোধ সৃষ্টি। এই নিয়ে দুটো অডিও ক্লিপ আমি করেছি, তোমাদের পাঠাচ্ছি, তোমরা দেখো। তারপরে যেহেতু সামান্য বিষয় সেটা, এখানে তো দুটো প্রশ্ন হতে পারে 4 নম্বর করে। আমি প্রথম আলোচনা করেছি ভারত মাতা চিত্রের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদের স্ফুরণ ঘটেছিল। দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় অডিও ক্লিপিংস, ব্যঙ্গচিত্র শিল্পী হিসেবে গগনেন্দ্রনাথ ঠাকুরের মূল্যায়ন করো। এই দুটো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তারপর যদি সময় থাকে তখন আমরা অন্য প্রসঙ্গে যাব। আমি এ বিষয়ের রুটিন অনুসারে আজকের ইতিহাস ক্লাসে তোমাদের সঙ্গে হাজির থাকবো আমি। তো এই ইতিহাস ক্লাসের প্রথমেই আমি আমাদের সর্বশেষ যে ক্লাস আমি নিয়েছি সেই ক্লাস সম্পর্কে দুটি একটি কথা বলার পর আমরা আমাদের আজকের যে পাঠ্য অংশ সেখানে প্রবেশ করব। প্রথমেই বলে রাখি যে যে অংশ অর্থাৎ চতুর্থ অধ্যায়ের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আমি বিগত ক্লাসে যা আলোচনা করেছিলাম তোমাদের, আশা করি সবার মনে আছে। সেখানে প্রথম আলোচ্য বিষয় ছিল আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদী ধারণা প্রকাশিত হয়েছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় টপিক ছিল বা দ্বিতীয় প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে অসাম্প্রদায়িক বাণী ঘোষিত হয়েছে তা বিশ্লেষণ করো। ওই ক্লাসের তৃতীয় আলোচ্য বিষয় ছিল বর্তমান ভারত গ্রন্থে স্বদেশ প্রেমের যে আকুতি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা করো, বা কিভাবে আকুতি ব্যক্ত হয়েছে সেটা প্রকাশ করো। এইটাই ছিল আমাদের তিনটি প্রশ্ন বা তিনটি অংশ ছিল আমাদের ওই দিনের ক্লাস। এবং আজকে যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি, যে প্রথমেই আমরা বলবো যে আগের দিন পড়তে গিয়ে আমাদের কিছু প্রশ্ন তৈরি হয়েছিল। রং ও রেখায় কিভাবে জাতীয়তাবাদী স্ফুরণ ঘটেছিল সেই অধ্যায়টা আমরা আজকে দেখে নেব আমাদের পড়ার মধ্য দিয়ে। কাজেই সেই অধ্যায়ে কিভাবে জাতীয়তাবাদের উত্থান ঘটল এবং সেই শিল্পীদের যে কি ভূমিকা ছিল সে সম্পর্কে একটি বিস্তারিত ধারণা আমরা লাভ করব আজকের অধ্যায়ের মাধ্যমে। আশা করি সবাই আমার কথা শুনছো। তাহলে প্রথম অংশে চলে যাই। যে প্রথম যে শিল্পীদের কথা সর্বজন বিদিত এবং সর্বজন গ্রাহ্য, একজন ভারত মাতা, যে ছবিটা তোমাদের পাঠ্য বই আছে দেখবে, সে ভারত মাতা সৃষ্টিকর্তা অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা আমরা পড়ব। সেখানে জানব কিভাবে তিনি কথা না বলে ছবির মাধ্যমে তার জাতীয়তাবাদী চেতনা প্রকাশ করেছিলেন। আরও একজন বিখ্যাত শিল্পী সেই সময়, উনিও ঠাকুর পরিবারের, গগনেন্দ্রনাথ ঠাকুর। এই গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সামাজিক চিত্র ফুটিয়ে তুলেছেন সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তোমরা আমার সঙ্গে থাকো। আমি নেক্সট অডিও ক্লিপিংসে দুটো প্রশ্ন আলোচনা করছি। তাহলে আমরা আমাদের মূল অংশে এবার প্রবেশ করি। আমার আজকের যে আলোচ্য বিষয় তার প্রথম প্রশ্ন, জাতীয়তাবোধের বিকাশে ভারত মাতা চিত্রের গুরুত্ব লেখো, বা ভারত মাতা চিত্র সম্পর্কে একটি টিকা লেখো। এই প্রশ্নটা 4 নম্বর প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক। আমরা 4 নম্বর প্রশ্ন ধরি আমরা আমাদের আলোচনায় প্রবেশ করব। এই যে প্রশ্নটা অর্থাৎ জাতীয়তাবোধের বিকাশে ভারত মাতা চিত্রের গুরুত্ব লেখো,
এই যে জাতীয়তাবোধ কিভাবে একটা ছবি, একটা ছবি তার কথা বলতে পারে না, ছবির ভাষা নেই, সে ভাষা শোনা যায় না, কিন্তু সে ভাষা অনুভব করা যায়। সে অনুভূতির ভাষা দিয়েই শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেছিলেন তার অমর সৃষ্টি ভারত মাতা নামক চিত্রটা। কারণ শিল্পের মাধ্যমে, বিশেষ করে ছবি আঁকার মাধ্যমে ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে যে সমস্ত শিল্পী স্মরণীয় হয়ে আছেন, অবনীন্দ্রনাথ ঠাকুর তাদের মধ্যে অন্যতম, এবং তার আঁকা জল রঙে ভারত মাতা নামক চিত্রটি তার অবশ্যই অবশ্যই একটি অনবদ্য সৃষ্টি। ছবিটা আছে, বইতে দেখে নেবে। আপাত দৃষ্টিতে ছবিটা দেখে একটি নারী মূর্তি, তার গৈরিক বসন, যোগী মূর্তি বলতে পারি আমরা, কিন্তু এর মাধ্যমেই ভারত মাতার একটা অদ্ভুত অনুভূতি, অদ্ভুত পরিস্থিতির কথা উনি প্রকাশ করতে চেয়েছেন আমাদের সামনে। যে সময় ছবিটা আঁকা, সেই প্রেক্ষাপটটা একটু আমরা ভেবে নিই। 1905। কী হয়েছিল 1905-এ? লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করলেন। এই বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতবাসীর প্রত্যন্ত প্রান্ত থেকে, বিশেষ করে বাংলা, এখন যেটা দুই বাংলা, মানুষ গর্জে উঠেছিল বঙ্গভঙ্গ সিদ্ধান্তকে যাতে কার্যকরী না হয় বা এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে, অর্থাৎ বঙ্গভঙ্গের পরিস্থিতিতে, অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের যুগে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের তুলিতে জন্মলাভ করে যে ছবি, বিখ্যাত ছবি, তা ভারত মাতা। প্রথমে এই ছবিটির নাম ছিল বঙ্গমাতা, যদিও পরবর্তীকালে ভগিনী নিবেদিতা এর নামকরণ করেন ভারত মাতা। নবজাগ্রত ভারতীয় জাতীয়তাবাদ এবং বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনই ছিল ভারত মাতা অঙ্কনের মূল অনুপ্রেরণা। এর ছবিটা আমরা একটু বর্ণনা করে নিই। শিল্পী হিন্দুদের ধন সম্পদের দেবী লক্ষ্মীর অনুকরণে চতুর্ভুজা ভারত মাতার চিত্রটি অঙ্কন করেছেন। গৈরিক বস্ত্র পরিহিতা এই যোগিনী একাধারে দেবী ও মানবী। এই দেবীর চার হাতে রয়েছে বেদ, ধানের শীষ, জপে রুদ্রাক্ষের মালা ও শ্বেত বস্ত্র, এবং পদযুগলের চারপাশে রয়েছে শ্বেতপদ্ম। ভারত মাতার হাতে শোভিত দ্রব্যগুলি যেন ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক। অর্থাৎ ভারত মাতার হাতে কোনো অস্ত্র না রেখে শিল্পী যেন সন্ত্রাসকে দূরে রাখতে চেয়েছিলেন। এবং এই ছবির মাধ্যমে বা এই চিত্রের মাধ্যমে শিল্পী একটা জাতীয়তাবাদী চেতনা সৃষ্টি করেছেন। কি সেই জাতীয়তাবাদী চেতনা? শিল্পী এই চিত্রের মাধ্যমে, অর্থাৎ ভারত মাতা চিত্রের মাধ্যমেই মানবী ও দৈবী শক্তির প্রকাশ ঘটিয়েছেন, জাতীয়তাবাদকে মাতৃত্বের ধারণার মধ্যে যুক্ত করেছেন। 20 শতকের বঙ্গভঙ্গ বিরোধী ও ব্রিটিশ বিরোধী বিভিন্ন সভা সমাবেশে থাকত ভারত মাতার চিত্র। এই ছবি নব জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়। আমরা বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর নাম শুনেছি। জাপানি শিল্পী ওকাকুরা, ভগিনী নিবেদিতা ভারত মাতা চিত্রটির অকুণ্ঠ প্রশংসা করেছেন। এই যে ছবি আমরা দেখলাম, যে ছবির কথা আমরা জেনেছি, সেই সময়ের সংস্কৃতি, সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আঁকা হয়েছিল, এবং আমরা ভারতীয় সংস্কৃতির পরিপ্রেক্ষিতে সেই সব ছবির কিছু অন্যরকম সমালোচনাও আমরা দেখতে পাই ঐতিহাসিকদের মধ্যে। অনেকেই এই চিত্রটি, অর্থাৎ ভারত মাতা চিত্রটির মধ্যে হিন্দু স্বাদেশিকতার প্রভাব লক্ষ্য করেছেন। এমনকি ভারতীয় মুসলিম জনসমাজ এই ছবিটাকে ভালোভাবে
গ্রহণ করতে পারেনি। শুধু তাই নয়, সেই সময়ে যে ব্রাহ্ম আন্দোলন হয়েছিল, ব্রাহ্ম সমাজ যেহেতু সম্পূর্ণ মূর্তি পূজায় বিরোধী, কাজেই ব্রাহ্ম সমাজও কিন্তু এই মূর্তিটাকে ভালোভাবে গ্রহণ করেনি। সেই বিরোধী সমালোচনা, বিরোধিতা যাই থাক, শিল্পীর তুলিতে যে চিত্র আমাদের সামনে উদ্ভাসিত হয়েছে তা প্রকৃতই ভারত মাতার মানবী রূপ। এর মধ্যে দিয়ে ভারতের সমৃদ্ধ অর্থনীতি, আধ্যাত্মবাদ, ঐতিহ্য, নারী শক্তির রূপ ফুটে উঠেছে। তাই স্বামী বিবেকানন্দের কথায় বলতে পারি, সমস্ত অকেজ দেবতাকে ভুলে একমাত্র ভারত মাতার আরাধনা করা যেতে পারে। এই ভারত মাতা যেন তারই উজ্জ্বল প্রতীক স্বরূপ। আজকের আলোচ্য বিষয়ের দ্বিতীয় প্রশ্ন, ব্যঙ্গচিত্রের মাধ্যমে কিভাবে ঔপনিবেশিক সমাজচিত্র ফুটে উঠেছে সেই বিষয়ে আলোচনা করব। প্রশ্নটা আবার বলি, ব্যঙ্গচিত্রের মাধ্যমে কিভাবে ঔপনিবেশিক সমাজচিত্র ফুটে উঠেছে সে সম্পর্কে আলোচনা করো। এই হলো আমাদের প্রশ্ন। তো এই যে প্রশ্নটা এবং এই যে ব্যঙ্গচিত্র, আমি আগের অডিও বলেছি, ছবি হয়তো মুখে কথা বলতে পারে না, যে ছবির ভাষা অন্যরকম। ছবির আঙ্গিক, ছবির বহিঃপ্রকাশ, তার মধ্যে দিয়ে অনেক না বলার কথা প্রকাশিত হয় ছবির মধ্য দিয়ে। তো সে প্রসঙ্গেই যে সময়ের পরিপ্রেক্ষিতে আমরা অর্থাৎ এই ছবিগুলো পেয়েছি বা যে ছবিগুলো আঁকা হয়েছে, ব্যঙ্গচিত্র কথা বলছি, আমরা দেখলাম ভারত মাতার ছবি অঙ্কন করা হয়েছে 1905 ঠিক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একটা চরম পর্যায়ে। অর্থাৎ সেই সময়ের প্রেক্ষাপটটাই যেন ফুটে উঠেছে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রের মাধ্যমে। তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুর গল্প, তার কবিতা, অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি আমরা দেখলাম। এবার ব্যঙ্গচিত্র যেভাবে আমরা পেয়েছি, ব্যঙ্গচিত্রের ক্ষেত্রে অবশ্যই যার নাম অবশ্যই স্মরণীয় আমাদের, তিনি গগনেন্দ্রনাথ ঠাকুর। কি হয়েছে না, তার ছবির ভাষা কিন্তু আলাদা। অর্থাৎ ঔপনিবেশিক সমাজ ব্যবস্থার সমালোচনা যার চিত্রের মাধ্যমে তুলে ধরেছেন সেই ব্যঙ্গশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর। আমরা জানি অবনীন্দ্রনাথ এবং গগনেন্দ্রনাথ ঠাকুর দুজনই ঠাকুর পরিবারের সদস্য এবং সম্পর্কে একে অপরের ভাই। এই যে গগনেন্দ্রনাথ ঠাকুর, তার আঁকা যে অসংখ্য ছবি আমরা পাই, তার মধ্যে আমাদের যেটা তোমার দু একটা উল্লেখ করতেই হয়, ব্যঙ্গচিত্রগুলো যেমন অদ্ভুত লোক প্রকাশিত হয়েছিল 1915 খ্রিস্টাব্দে, বিরূপ ব্রজ 1917 খ্রিস্টাব্দে, নবহুল্লোড় 1921 খ্রিস্টাব্দে। এছাড়া জাতাসুর, পরাভূতের কাকলি, বিদ্যার কারখানা প্রভৃতি বিখ্যাত ব্যঙ্গচিত্র তার হাতে সৃষ্টি হয়েছে। এই গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের যে মূল উপজীব্য বিষয়, অর্থাৎ তৎকালীন বাবু সমাজের ইংরেজ সান্নিধ্য লাভের প্রবণতা সুন্দরভাবে ফুটে উঠেছে। বাবু সমাজ, বাবু কারা? এখানে আমি একটু অন্য প্রসঙ্গে বলি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবু নামক একটি লেখা আছে, সেখানে আমরা দেখব উনি একটা জায়গায় বলছে, নিষ্কর্ম অবতারে বদ্ধ পুষ্করিণীর মৎস্য। অর্থাৎ যারা নিষ্কর্মা সারাদিন পুকুর ঘাটে মাছ ধরে, আর কি তারা নানা রকম বিলাস ব্যসনে মত্ত, কলকাতায় বিভিন্ন রকম যত রকম আমোদ প্রমোদ আছে, অর্থাৎ ব্রিটিশ কালচারের যে আমোদ প্রমোদ
সেগুলো এরা তুলে ধরতে চেয়েছিলেন। ঈশ্বর গুপ্ত একটা কবিতা কথা বলি, বাবুদের চরিত্র সম্পর্কে তিনি লিখছেন যে তারা সব এবি শিখে বিবি সেজে বিলিতি বল কবেই কবে, ধর্মতলায় ধর্ম নাই রে গোহত্যার ধাম। অর্থাৎ সামান্য কিছু ইংরেজি জানা মানুষ যারা কলকাতায় বসবাস করে, তারা মুখে যখন তখন ইংরেজি কথা বলে, সাহেবি কালচার যারা রক্তের সঙ্গে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেই সমস্ত মানুষ, এবং তারা মুখের মাতৃভাষায় কথা বলার থেকে বিলিতি ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সে সমস্ত বিলাস আরামপ্রিয় মানুষগুলোর দৈনন্দিন জীবনের যে ব্যভিচার, সেই ব্যভিচারটা যেন পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে। তো এই ছবিতে দেখা যাচ্ছে ভারতবর্ষের মানুষের, বিশেষ করে বাংলার মানুষের, এক শ্রেণীর মানুষের, সবার নয়, যে নৈতিক অধঃপতন, এই নৈতিক অধঃপতনের ছবিটা যেন উনি পরিষ্কার করে চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন। তিনি একটি ছবিতে দেখছেন যে একজন ভারতীয় মহিলা বা বাঙালি নারী, তিনি পরে আছেন শাড়ি, অথচ পায়ে ইউরোপের জুতো, এবং সে একজন ইউরোপীয় সঙ্গী বা পুরুষের সঙ্গে নৃত্য করছেন। এটা আমাদের ভারতীয় সংস্কৃতি নয়। আবার খল ব্রাহ্মণ নামক আরেকটি চিত্র দেখছি, একজন ব্রাহ্মণ, যেখানে তার মদ্যপান নিষিদ্ধ, মাংস নিষিদ্ধ। তিনি শুধু মদ্যপান বা মাংস নয়, তিনি নানা রকম নারী আসক্তিতেও অভ্যস্ত। তাহলে এটা কিন্তু ভারতীয় সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত চিত্র, যা শিল্পী তার রেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। আমি আরও একটা চিত্রের কথা এই প্রসঙ্গে বলবো, জাতাসুর। এই যে জাতাসুর ব্যঙ্গচিত্রে তিনি ভারতীয় সমাজের জাতপাত ও বর্ণ বৈষম্যের সমালোচনা করেছেন, এবং অন্য একটি চিত্রে তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন সেই সময় নারীদের অসহনীয় অবস্থা এবং তাদের দুর্দশা বা দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরেছেন। শুধু বাবু কালচার নয়, শুধু বাবু সংস্কৃতি নয়, গগনেন্দ্রনাথ ঠাকুরের ছবির মধ্যে ফুটে উঠেছে ইংরেজদের শাসন, শোষণ, তাদের অত্যাচারের নগ্ন রূপ প্রকাশিত হয়েছে। এমনকি অন্য একটি ছবি, তার মাধ্যমে ব্যামফিল্ড ফুলারের রাজবন্দীদের উপর অত্যাচার, জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড প্রভৃতি ঘটনারও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তিনি তার রং ও রেখার মাধ্যমে। শুধু তাই নয়, শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর শুধু ব্যঙ্গচিত্রই নয়, আরও অনেক বিখ্যাত মনীষীদের ছবি তিনি অঙ্কন করেছেন, যে ছবিগুলোর মধ্যে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় প্রেক্ষাপট এবং মনীষীদের চিত্র সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছে তার চিত্রের মাধ্যমে। পঞ্চম অধ্যায় এসপিবি স্যারের জন্য রাখা আছে, উনি ওটা পড়াবেন। আমাদের আর যেটুকু সময় আছে, আমরা পরের অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় আমরা আজকে একটু আলোচনার শুরুটা করি, তারপরে ধারাবাহিকভাবে তার আলোচনা হবে, মূল প্রশ্নে যাব। ষষ্ঠ অধ্যায়ে যেটা হেডিং আছে যে 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। এই অধ্যায়টা আমি আলোচনা করব, আমি এটাই পড়াবো, এসপিবি স্যার আগেরটা পড়াবেন। তো এখানে তোমাদের যে জানার জায়গাটা অবশ্যই আমার বলা উচিত যে যেহেতু গত বছর এর উপর একটা প্রশ্ন এসে গেছে, অর্থাৎ ভারতবর্ষের বঙ্গভঙ্গ আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা, কাজে এবারের দিক থেকে কিন্তু আমার যেটা ধারণা মনে হয়েছে, বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা, এই জায়গাটা আমাদের একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। নাহলে কিন্তু আমাদের এই প্রশ্ন যদি এসে যায়, তাহলে কিন্তু আমাদের উত্তর লেখা একটু কঠিন হয়ে যাবে।
তা আমি সেটাই আলোচনা করছি, তোমরা আমার সঙ্গে থাকো। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এরপরেও কোনো প্রশ্ন থাকলে তোমরা নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবে। এ প্রসঙ্গে বলি, মূল বিষয় অর্থাৎ প্রশ্ন ধরে আলোচনা আমি আগে যাব না। যেই পরিপ্রেক্ষিতে, যে পরিস্থিতিতে বঙ্গভঙ্গ সিদ্ধান্ত ঘোষণা হলো এবং বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে বাঙালি জাতি গর্জে উঠল, প্রতিবাদের ধ্বনি তুলল সমগ্র বাংলা প্রদেশ জুড়ে, এবং যার ঢেউ লেগেছিল সমস্ত ভারতবর্ষব্যাপী, এবং তার একটি তরঙ্গ পৌঁছেছিল ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে, সে সম্পর্কে আজকে একটু জাস্ট ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব, এবং পরের ক্লাসে আমরা প্রশ্ন ধরে আলোচনা করব। হ্যাঁ, আমরা আলোচনা করছি বঙ্গভঙ্গ নিয়ে। আমরা জানি 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করল। এই যে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা, প্রথম অবস্থায় লর্ড কার্জন ঘোষণা করলেন যে প্রশাসনিক সুবিধার জন্যই এই সিদ্ধান্তটা জরুরি। কারণ তোমরা জানো, বাংলা, বিহার, উড়িষ্যা একটা বিশাল এলাকা নিয়ে তৈরি ছিল বাংলা প্রদেশ। কাজে সেই বাংলা প্রদেশ এক জায়গা থেকে শাসন করার একটু অসুবিধা আছে, এটা মনে করেই কিন্তু এই সিদ্ধান্তটা ঘোষণা করলো, যা আনুষ্ঠানিকভাবে কার্জনের পক্ষ থেকে বা ব্রিটিশের পক্ষ থেকে ঘোষণা করা হলো। কিন্তু এই যে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা, এই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণার পেছনে কিন্তু আরও একটি মারাত্মক কারণ ছিল, যেটা আমি তোমাদের আলোচনা করতে যাচ্ছি। এবং আমরা দেখব লর্ড কার্জনের শাসনকালে সবচেয়ে অবিবেচনার কাজ হলো বাংলাকে দ্বিখণ্ডিত করা। 1905 যখন বাংলা, বিহার এবং উড়িষ্যা ছিল একটা প্রদেশ, যার জনসংখ্যা ছিল প্রায় 8 কোটি। কত বললাম? 8 কোটি। পূর্ব বাংলায় মুসলমানরা ছিল সংখ্যাগরিষ্ঠ, আর পশ্চিম বাংলায় অর্থাৎ বিহার এবং উড়িষ্যায় হিন্দুদের সংখ্যা ছিল বেশি। এবং এই বঙ্গভঙ্গের সিদ্ধান্তের যে পরিকল্পনা, তা চলছিল কিন্তু অনেকদিন ধরে। চট্টগ্রাম বিভাগ, ঢাকা, ময়মনসিংহ এবং পার্বত্য ত্রিপুরাকে আসামের সঙ্গে যুক্ত করার কথা বলা হয়েছিল। এবং বলা হচ্ছে যে এই যে সিদ্ধান্তটা, বলা হচ্ছে যে এই সিদ্ধান্ত যদি প্রস্তাবিত সিদ্ধান্ত যদি কার্যকরী হয়, তাহলে প্রাদেশিক রাজনীতিতে বাঙালির প্রাধান্য ক্ষুণ্ণ হবে। ঐক্যবদ্ধ বঙ্গদেশ এক প্রচণ্ড শক্তি, বিভক্ত বঙ্গ হলো একটা অনৈক্যের দুর্বল প্রতীক। এমনকি স্যার হেনরি কটন বলেছেন, সমগ্র পরিকল্পনার মূলে প্রশাসনিক কারণ ছিল না, এই পরিকল্পনার মূলে ছিল একটি উদীয়মান শক্তিকে দুর্বল করা এবং একটি দেশপ্রেমিক জাতির রাজনৈতিক ভাবধারাকে নষ্ট করা। বুঝতেই পারছো যে প্রশাসনিক সুবিধার কথা যাই বলুক না কেন কার্জন সাহেব, আসল উদ্দেশ্য ছিল কিন্তু বাঙালির ভাবাবেগ বা জাতীয়তাবাদের মূলে কুঠারাঘাত করে তাকে দুর্বল করে দেওয়া। 1905 সাল, 1905-এর 7ই জুলাই লর্ড কার্জন বঙ্গভঙ্গের যে পরিকল্পনা করলেন, সেই চূড়ান্ত পরিকল্পনা ইংল্যান্ডে পাঠালো। এই সময় ওই দিন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার সম্পাদিত পত্রিকা বেঙ্গলি কাগজে একটি সুদীর্ঘ প্রবন্ধ ছাপলেন, এবং সেখানে এই বঙ্গভঙ্গের সিদ্ধান্তের যে পরিকল্পনা, একে ভয়ানক জাতীয় বিপর্যয় বা ন্যাশনাল, এই গ্রেভ ন্যাশনাল ডিজাস্টার নাম দিয়ে আখ্যায়িত করেছেন। এমনকি সে সময় কিছু ইংরেজি ভাষায় প্রকাশিত পত্রপত্রিকা, ইংলিশম্যান, স্টেটসম্যান, পায়োনিয়ার প্রভৃতিও কিন্তু এর তীব্র বিরোধিতা করেছে। তো এই হলো পরিস্থিতি। এবং এই যে সেই যে বঙ্গভঙ্গের যে প্রস্তাব, এর ফলে বাংলায় প্রায় 90টা জেলা হারিয়ে ফেলল, অধিকারচ্যুত হলো, এবং নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম দেশের জনসংখ্যা হলো 3,10,00,000, তার মধ্যে 1,80,00,000 ছিল মুসলিম। এবং কিছুটা টালবাহানা করেও কিন্তু ভারত সচিব এই পরিকল্পনায় সম্মতি প্রকাশ করলেন, এবং পূর্ণ প্রস্তাব 19শে জুলাই ঘোষিত হলো, এবং যা 16ই অক্টোবর কার্যে পরিণত হলো। বঙ্গের সিদ্ধান্ত এবং কার্যকর করা হলো, যে দিন ঘোষণা করা হলো,
সেদিন থেকেই কিন্তু ভারতবর্ষে অর্থাৎ বাংলায় কিন্তু শুরু হয়ে গেল ব্রিটিশ বিরোধী এক গণ আন্দোলন। 1905-এর 7ই অক্টোবর কলকাতা টাউন হলে একটি অনুষ্ঠিত হলো সভা, এবং সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হলো বয়কট করতে হবে বিলিতি দ্রব্য। সমগ্র দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া হলো এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে সৃষ্টি হলো এক তীব্র আন্দোলন। এবং শুধু ছাত্র সমাজ, বঙ্গভঙ্গ বিরুদ্ধে ছাত্র সমাজ আন্দোলনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল, এবং নিয়মিত বয়কট আন্দোলনের মধ্য দিয়ে ছাত্ররা স্বদেশের জন্য একান্তভাবে উৎসর্গ করতে বলেছে। এবং সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের ডন সোসাইটি এই বয়কট আন্দোলনের বা স্বদেশী ভাবধারা প্রচারের একটা প্রধান কেন্দ্রে পরিণত হলো। 1905-এর 15 অক্টোবর বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকরী হলো এবং হাজার হাজার মানুষ গঙ্গায় স্নান করলো এবং প্রত্যেকের হাতে রাখি পরিয়ে দিল। ওই দিন বিকেলে এক জনসভা অনুষ্ঠিত হলো, যার সভাপতিত্ব করলেন আনন্দমোহন বসু। এবং তিনি অর্থাৎ আনন্দমোহন বসু ফেডারেশন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, যা অবিভক্ত বাংলার প্রতীক। রবীন্দ্রনাথের পরামর্শে বঙ্গভঙ্গের দিন রাখি বন্ধনের উৎসব পালিত হলো। এই দিনটি ছিল বাঙালির জাতীয় ঐক্যের প্রতীক। এবং এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে শুধু ভারতবর্ষ নয়, ইংল্যান্ডের টাইমস, ম্যানচেস্টার গার্ডেন প্রভৃতি পত্রিকাও কিন্তু এই আন্দোলনের পক্ষে অর্থাৎ ব্রিটিশ সিদ্ধান্তের বিরুদ্ধে সমর্থন জানায়। এবং সেখানে একটা জায়গায় আমরা দেখছি, একটা পত্রিকা লেখা আছে, আমাদের মুক্তির দিন ঘনিয়ে আসছে, যা আমাদের অনেকে কল্পনা করতে পারছে না। অর্থাৎ আমরা ব্রিটিশের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সফল হব, সেই দিন আসন্ন প্রায় এই স্বপ্ন দেখতে শুরু করলো আমাদের ভারতীয় বা বাঙালি নেতৃবৃন্দ। তো এইখানে আমি আলোচনাটা একটু অন্য প্রসঙ্গে চলে যাই। আমরা এবার চলে যাব 1905, অর্থাৎ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো 1885 থেকে 1905। এই প্রথম পর্বের জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দের রাজনৈতিক ক্রিয়াকলাপ সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করব আমরা